আসসালামু আলাইকুম। আজ ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যা হচ্ছে, আরএসএস প্রধানকে শাস্তির মুখোমুখি করার দাবি, চীনকে ধন্যবাদ জানিয়েছে তেহরান। এবার বিস্তারিত। আগস্টের শুরুতে তিন দেশের মধ্যে মক্কা চুক্তি সই হলেও গত এক সপ্তাহ ধরে এই চুক্তিকে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টিও সামনে আসছে। বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে গত সপ্তাহে এ নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর সোমবার অর্থাৎ ২৪ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এটির জবাব দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেখানে এই জোটে বা চুক্তিতে যেতে বাংলাদেশের আগ্রহের কথাও জানান তিনি। সেখানে হুমায়ুন কবির বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আমরা আগ্রহ প্রকাশ করেছি। মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক আবেগের। মধ্যপ্রাচ্যে যদি এমনও হয় মুসলিম দেশগুলোর মধ্যে একটি সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে ওখানে যাওয়াটা তো অস্বাভাবিক না। দেখা যাক কি হয়। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান মনে করেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খুব একটা নেই। সেদিক থেকে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি আর তুরস্ক পাকিস্তানের সামরিক শক্তি ও কৌশল আছে। সেদিক থেকে ওই তিন দেশ একসঙ্গে থাকলে তাতে বাংলাদেশই উপকৃত হবে। অধ্যাপক খান বলছিলেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে রোহিঙ্গা সংকট। যেহেতু বাংলাদেশে রোহিঙ্গা সংকটের সমাধান চাচ্ছে, সেদিক বিবেচনায় পাকিস্তান, তুরস্ক ও চীন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে বাংলাদেশ। যদিও ইতিবাচক দিকও আছে, সেই সঙ্গে এর ঝুঁকির বিষয়টিকেও গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। আলতাফ পারভেজ মনে করেন, বাংলাদেশ এই জোটে যখনই যুক্ত হবে তখন প্রতিবেশী দেশ হিসেবে ভারত এটি নিয়ে উদ্বিগ্ন হবে, যেটি একদিক বিবেচনায় বাংলাদেশের জন্য ঝুঁকির কারণ হিসেবেও দেখছেন তিনি বলেন, এটার তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়াও হতে পারে, কারণ তখন ভারত ভাবতে পারে সে অনিরাপদ, তখনই সে ইসরায়েলের শরণাপন্ন হতে পারে। এই ইস্যুতে তখন ভারতকে সহযোগিতার আগ্রহী হতে পারে ইসরায়েল। দক্ষিণ এশিয়ায় তৈরি হতে পারে সামরিক উত্তেজনা। এই উত্তেজনায় দক্ষিণ এশিয়ার প্রক্সি ওয়ার এবং প্রক্সি ফোর্সের সংখ্যা বাড়তে পারে। সেদিক থেকে বাংলাদেশ বাড়তি ঝুঁকিতে থাকবে। সেক্ষেত্রে চুক্তিতে ঝুঁকলেও এক ধরনের ঝুঁকি, না ঝুঁকলেও থাকবে আরেক ধরনের ঝুঁকি। মিশরও অনানুষ্ঠানিক এই জোটে যোগ দিতে পারে বলে আলোচনা রয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন মিশর সতর্ক অবস্থান নিয়েছে, কারণ এতে অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে সেই দেশগুলোর মধ্যে ইরান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, সাইপ্রাস ও ভারতও রয়েছে। মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়াকে সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত উল্লেখ করে জামায়াত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থে গৃহীত এই পদক্ষেপ নিয়ে অন্য কারো অস্বস্তির কোনো কারণ নেই। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে তিনি বলেন, মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারো অস্বস্তিতে ভোগার প্রয়োজন নেই। সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পক্ষে বিপক্ষে নানা মত উঠে এসেছে। গত 7 আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী তিন দেশের যে কোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর আগে চলতি বছরের 19 মার্চ সৌদি আরবের রিয়াদে ইসলামী সম্মেলনের সময় তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন। সেখানে একটি যৌথ নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রায় 1 বছর আলোচনার পর মক্কায় চুক্তিটি সই হয়। চুক্তির অন্যতম হলো, জোটভুক্ত কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো সহযোগিতায় এগিয়ে আসবে। এর মধ্যে তিন দেশের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে কাজে লাগানোর কথা বলা হয়েছে। বাংলাদেশের এই জোটে যোগ দেওয়ার আগ্রহের কথা সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেছে এবং বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে। বিশ্লেষকদের মতে, এ জোটে যুক্ত হলে বাংলাদেশের সামনে যেমন নতুন অর্থনৈতিক সম্ভাবনা খুলবে, তেমনি জোরদার হতে পারে দেশের সামরিক নিরাপত্তাও। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সকালে কারাগার থেকে ডনকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ মুজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের বিষয়েও তথ্য পাওয়া যেতে পারে। এবার জানাবো পড়শির খবর। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর 2000 সদস্যকে মোতায়েন করা হয়েছে। তল্লাশি ও উদ্ধার কাজে স্থলপথে এবং আকাশপথে দুইভাবে কাজ শুরু করেছে সেনা সদস্যরা। বৃহস্পতিবার 27 আগস্ট বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রয়টার্সের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত এই দুর্যোগে 162 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 403 জন। নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেদ বিবিসিকে জানান, রসুয়া ও নুওয়াকোট সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেনা সদস্যদের বেশি সংখ্যায় পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী 97 জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ত্রিশুলি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে থাকা 3 শ্রমিকও রয়েছেন। সেনাবাহিনীর পাশাপাশি নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদস্যরা উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন। ভারতের ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে আরএসএস প্রধান মোহন ভাগবতের মার্কিন ভিসা বাতিল ও তার উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন, ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংগঠনটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএস এর সহযোগী সংগঠনগুলোর সদস্যরা খ্রিস্টান, দলিত, মুসলিম ও শিখ সহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংস হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন সব নীতি বাস্তবায়ন করছে যা আরএসএস এর হিন্দুত্ব মতাদর্শের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায় এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ভারত সরকার দেশের সীমানার বাইরেও ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে আন্তঃসীমান্ত দমনমূলক কর্মকাণ্ডে জড়িত। এর মধ্যে উত্তর আমেরিকায় শিখ সম্প্রদায়ের সদস্যদের হত্যা ও হত্যা প্রচেষ্টার অভিযোগও রয়েছে। কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করতে প্রায়ই সহিংসতা ও উস্কানির ব্যবহার করা হচ্ছে। আমরা মার্কিন সরকারকে অনুরোধ করছি, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে জড়িত আরএসএস সদস্য ও ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে। এর মধ্যে মোহন ভাগবতের ভিসা বাতিল এবং ভবিষ্যতে তাঁর যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার অযোগ্য ঘোষণা করাও থাকা উচিত। সংস্থাটি জানিয়েছে, বিজেপি সরকারের আমলে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে সংগঠিত গণ সহিংসতা প্রতিরোধ, তদন্ত বা শাস্তি প্রদানে ভারতীয় কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। এ ধরনের ভিজিল্যান্ট সহিংসতা প্রায়শই সরকারের কঠোর ধর্মান্তর বিরোধী আইন বাস্তবায়নের অজুহাতে চালানো হয়, যা মূলত খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের লক্ষ্য করে প্রণীত। এছাড়া আসামে ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স ও নাগরিকত্ব সংশোধনী আইন এর আওতায় মুসলিম নাগরিকদের জোরপূর্বক বহিষ্কারের অভিযোগও তোলা হয়েছে প্রতিবেদনে। ক্ষমতাসীন সরকারের আমলে সুশীল সমাজের কর্মকাণ্ডের পরিসর সংকুচিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এর প্রস্তাবিত সংশোধনী ধর্মীয় সংগঠনগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতাকে হুমকির মুখে ফেলেছে। ভাইস চেয়ার সিসি হেইল বলেন, ভারতকে জবাবদিহির আওতায় আনা এবং দেশটির জনগণের ধর্মীয় স্বাধীনতার পক্ষে যুক্তরাষ্ট্র যে অবস্থান নেয় তা স্পষ্ট করার একটি সুযোগ এখন মার্কিন সরকারের সামনে রয়েছে। এই জবাবদিহি নিশ্চিত না হলে পরিস্থিতি আরো খারাপ হবে, কারণ ধর্মান্তর বিরোধী আইন ও অন্যান্য ক্ষতিকর নীতির অজুহাতে উগ্র জনতা ধর্মীয় সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের উপর হামলা চালিয়ে যাবে। ভারতে ক্রমাগত ধর্মীয় স্বাধীনতা হ্রাসের চিত্র তুলে ধরে দেশটিকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণার তাগিদ দিয়েছে সংগঠনটি। 2026 সালের বার্ষিক প্রতিবেদনের পাশাপাশি চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত শুনানিতেও ভারতের অব্যাহত ও মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের দিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে সংস্থাটি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের রাজনীতিতে পুরনো এক অধ্যায় যুক্ত করে আলোচনায় এসেছে। ডুবে যাওয়া ইরগুনের অস্ত্রবাহী জাহাজ আলতালেনা ঘিরে মুখোমুখি হয়েছেন দেশটির উগ্রপন্থী 2 নেতা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির। ইরগুন ছিল ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ও 1948 সালের যুদ্ধের সময় সক্রিয় একটি ইহুদি আধাসামরিক সংগঠন। ফিলিস্তিনের বিরুদ্ধে সহিংসতা ও হত্যাকাণ্ডে সংগঠনটির জড়িত থাকার ইতিহাস রয়েছে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় 7,50,000-এর বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হন।
ফিলিস্তিনিদের কাছে এই ঘটনা নাকবা বা মহাবিপর্যয় হিসেবে পরিচিত। সোমবার আলতালেনার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার ঘোষণা দেন বেন গভির। তার ঘোষণার পরই বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পায়। দ্রুত ঘটনাস্থলে যান নেতানিয়াহু। এরপর একই স্থান থেকে আলাদা ভিডিও বার্তা দেন দুই নেতা। জাফার কাছে ইরগুনের হিব্রু নামক এজেল এর নামে প্রতিষ্ঠিত এজেল জাদুঘরে গিয়ে নেতানিয়াহু আলতালেনার ইতিহাস তুলে ধরেন। তার দল লিকুদ নিজেদের ইরগুনের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে দাবি করে। 1948 সালের জুনে ফ্রান্স থেকে ইরগুনের জন্য অস্ত্র নিয়ে ইসরায়েলে আসে আলতালেনা, কিন্তু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে ইরগুন ও নবগঠিত ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে বিরোধ দেখা দেয়। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের নির্দেশে শেষ পর্যন্ত জাহাজটি ডুবিয়ে দেয়া হয়। ওই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। নেতানিয়াহু তার বক্তব্যে ওই সময়ের ইরগুন কমান্ডার মেনাকেম বেগিনের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গুলি চালালেও বেগিন তার যোদ্ধাদের পাল্টা গুলি না চালানোর নির্দেশ দিয়েছিলেন। এরপর নেতানিয়াহু বর্তমান সময়ের রাজনীতির সঙ্গে ওই ঘটনার তুলনা করেন। নিজের ও লিকুদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সমালোচনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক বিরোধ থাকলেও ইসরায়েলিরা পরস্পরের ভাই। নাকবার রক্তাক্ত ইতিহাস। ইরগুনের সঙ্গে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস যেমন জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ও সহিংসতার ইতিহাসও। 1948 সালের এপ্রিলে জেরুজালেমের কাছে দেইর ইয়াসির গ্রামে ইরগুন ও আরেক উগ্রপন্থী আধাসামরিক সংগঠন লেহির যোদ্ধারা হামলা চালান। নারী ও শিশুসহ শতাধিক গ্রামবাসী নিহত হন। এর আগে গ্রামটির সঙ্গে নবগঠিত ইসরায়েলি বাহিনীর অনাক্রমণ চুক্তি হয়েছিল বলে ইতিহাসবিদেরা উল্লেখ করেছেন। এর কয়েক সপ্তাহ পর জাফায় হামলা চালায় ইরগুন। শহরের প্রান্তে গোলাবর্ষণ সহ ওই অভিযানের পর বিপুল সংখ্যক ফিলিস্তিনি বাসিন্দা জাফা ছেড়ে পালিয়ে যান। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র অভিযান চালিয়েছে ইরগুন। 1946 সালে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে বোমা হামলায় 90 জনের বেশি মানুষ নিহত হন। তবে ইসরায়েলি সমাজবিজ্ঞানী ইহুদা শেনহাব শাহরাবানি মনে করেন, নাকবার সব দায় শুধুমাত্র ইরগুনের উপর চাপানো ঠিক নয়। তার মতে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ঘটনায় লেবার আন্দোলনের সঙ্গে যুক্ত জায়নবাদী আধা সামরিক সংগঠনগুলোর প্রধান ভূমিকা ছিল। আলতালেনার ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার ঘটনা এমন সময় সামনে এলো যখন অক্টোবরের নির্বাচন সামনে রেখে রাজনৈতিক চাপে রয়েছে নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপে তার দল লিকুদ প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটের ইয়াশার পার্টির পেছনে রয়েছে। এই নির্বাচনে কট্টর উগ্রপন্থী ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে, আর সেই ভোটারদের মধ্যে বেন গভিরেরও শক্তিশালী সমর্থন রয়েছে। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বারতালের মতে, আলতালেনা নিয়ে নতুন করে আগ্রহ মূলত নেতানিয়াহু ও বেন গভিরের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর কারণেই। অধিকাংশ ইসরায়েলি ভোটারের কাছে বিষয়টি তেমন গুরুত্ব নেই। ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন দফায় ঘোষিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা ও প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিংয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়েছে তেহরান। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, অর্থনৈতিক চাপ তৈরি করে তেহরানকে স্তব্ধ করার মার্কিন চক্রান্ত আবারও ব্যর্থ হবে। সম্প্রতি মার্কিন রাজস্ব বিভাগ ইরানের তেল পাচার, পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং সাইবার অপারেশনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 60টিরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও জাহাজের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামের একটি নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা করে। তবে ইরানের শীর্ষ তেল ক্রেতা ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীন মার্কিন এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশের ওপর আরোপিত একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে বেজিং কঠোর অবস্থানে রয়েছে। ইরানের সঙ্গে তাদের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত। চীনের এই সমর্থনের পর ইরানের পার্লামেন্ট স্পিকার এবং চীন বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ বাঘের গালিবাফ এক বার্তায় বলেন, আমরা চীনের এই নীতিগত অবস্থানকে স্বাগত জানাই। ইরান চীন কৌশলগত অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি বহুপাক্ষিক বিশ্বের যৌথ দর্শনের উপর প্রতিষ্ঠিত। এই সম্পর্কের জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। অন্যদিকে দেশের কেন্দ্রীয় ব্যাংকে অর্থনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক যুদ্ধে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, ঠিক তেমনি অর্থনৈতিক চাপ সৃষ্টি করেও আমাদের দমাতে পারবে না। ইরানের গৃহীত অর্থনৈতিক পদক্ষেপ ও প্রস্তুতি আমেরিকার এই প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেবে। বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের লাগাতার অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনকে প্রধান অর্থনৈতিক এবং কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে তেহরান বিশ্ববাজারে তাদের অবস্থান বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত।
ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।